হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি। মিশন ডিইউ বি ইউনিট আজকের আমাদের বাংলা ক্লাসে আমি হাজির হয়েছি, জিলানী হোসেন জয়। আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং আমরা কে কোন জেলা থেকে এই ক্লাসটিতে যুক্ত হয়েছি একটু কমেন্টে জানিয়ে দিই। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আমাদের যে যাত্রাটা রয়েছে সেই যাত্রার আজকে বাংলা ক্লাসের লেকচার 1। আমাদের টপিকগুলো হচ্ছে, আমরা একটু দেখে নিই। সাম্প্রতিক প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান, মানে গতবার যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর ব্যাখ্যা ও সমাধান। মানব কল্যাণ, সোনাত্তরী, বাংলা ভাষা, ব্যাকরণ অংশ থেকে রেখেছি। তার আগে প্রত্যেকেই ক্লাসটির নিচেদের টাইমলাইনে শেয়ার করে রাখি এবং আমরা কে কোন জায়গা থেকে এই ক্লাসটিতে যুক্ত হয়েছি একটু ঝটপট জানিয়ে দিই। প্রত্যেকে একটু জানিয়ে দিই আমরা কে কোন জায়গা থেকে ক্লাসটিতে যুক্ত হয়েছি এবং প্রত্যেকে শেয়ার করে রাখি। আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং সঠিক উত্তর যে আগে দেবে তার জন্য আমাদের যে নতুন সংস্করণ বই রয়েছে বাংলা বিচিত্রা, তাদেরকে কিন্তু কুরিয়ার যোগে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আমরা প্রথম আলোচনা করতে যাচ্ছি, দেখো বিগত বছরের প্রশ্ন ও সমাধান, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে যে প্রশ্নগুলো এসেছিল। পটুয়াখালী থেকে আসিও অনেকে সালাম জানিয়েছো। প্রত্যেকেই ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে ডান লিখবে। ডান যারা লিখবে তাদেরকে আমরা মেসেঞ্জারে দিয়ে যে আজকের ক্লাসের যে পিডিএফটা আছে সেটা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি একটু শেয়ার করে রাখি ঝটপট। দেখো আমাদের প্রথম কোশ্চেনটি কি রয়েছে, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি একটু ঝটপট আমরা জানিয়ে দিই। আবিধানিক বর্ণাক্রম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 4 বছরের মধ্যে পরপর ধারাবাহিকভাবে 3 বছরে কিন্তু এই আবিধানিক বর্ণাক্রম থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে বুঝতেই পারছো এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই টপিক থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসতে দেখা যায়। তাহলে আমাদের কাজ হবে কি, আবিধানিক বর্ণাক্রম ধারাবাহিকভাবে আমাদেরকে পড়া বিশ্লেষণ সহকারে। আমরা এখানে এমসিকিউটা রেখেছি, পরবর্তীতে আমরা বিস্তারিত পড়ব। সেটা দেখো, আবিধানিক বর্ণাক্রমের উত্তর করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে ভাবতে হবে যেখানে ভিন্নতা আসবে সেখানে কিন্তু উত্তর লুকায়িত আছে। তাহলে এখানে দেখো প্রথম অপশনে ক নম্বর, এখানে আছে এ, এখানে এ, এখানে এ। তাহলে প্রথম বর্ণ দ্বারা আমরা বুঝতে পারছি না যে এখানে কোনটি আগে বসবে। তাহলে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে কি, দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে পরবর্তীটা দেখা। এখানে কি আছে ক, অর্থাৎ ক এর সঙ্গে এখানে কি আছে অ আছে। পরবর্তীতে এখানে ক আকার আছে, তাহলে এখানে কি আছে আকার, এবং এখানে কি আছে রস্য আছে। তাহলে দেখো এই সিকোয়েন্সটা কিন্তু ঠিক আছে। প্রথমে একতা, 71 এবং কি 21। তাহলে প্রথমে দেখো আবিধানিক বর্ণাক্রম অনুযায়ী প্রথমত স্বরবর্ণ বসবে, স্বরবর্ণের পর পরস্রায়ী বর্ণগুলো বসবে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর কি বসবে, ক বসবে, ক এর পরে ক্ষীয় বসবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো শিখবো। তার আগে এই উত্তরটা দেখো, এখানে যেহেতু ক নম্বর অপশনে একতা, 71, 21 এই সিকোয়েন্সটা ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে এ। অরুণ চন্দ্র জানিয়েছে বি ইউনিটের জন্য কি কি বই পড়তে হবে। আমাদের জয়কুলের এক সেট বই আছে, বাংলা বিচিত্রা, আমাদের জিকে আছে, ইংলিশ বিচিত্রা আছে। এগুলো আমাদের পেজে নক করো, ইনশাল্লাহ পেয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে ক। তারপর দেখো 2 নম্বরের সঠিক উত্তর কি হবে, যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? দরিদ্র, অকিঞ্চন, নির্ধন নাকি অভাবী? ঝটপট জানিয়ে দাও এবং প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানাও। সঠিক উত্তর কি হবে একটু জানাও। তনিমা জানিয়েছে অকিঞ্চন, নিধি জানিয়েছে বি। যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কি হবে? অকিঞ্চন হবে। কি হবে? অকিঞ্চন। এরপর দেখো
অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কি হবে? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কি হবে? ঝটপট জানাও। খক খক, ঘেউ ঘেউ, পিট পিট নাকি ঝমঝম? গত বছর ঢাবিতে এই কোশ্চেনটি এসেছে। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। অপশনগুলো দেখো এখানে। অস্মি নন্দী জানিয়েছে 10টা শেয়ার। কে কতটা শেয়ার করছো? শেয়ার করে শেয়ার সংখ্যা কিন্তু কমেন্টে জানাবা। এমডি টিজে জান্নাত বলেছে বি। দেখো নাম্বার দিয়ে 3-এর সঠিক উত্তর কি হবে এটা জানাবে। বৈশাখী চৌধুরী সাথী জানিয়েছে পিট পিট। হ্যাঁ, চোখ পিট পিট করে। দেখো চোখ পিট পিট, অর্থাৎ এটা কি হবে? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার হবে। আর বাকিগুলো কিন্তু এই যে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? পিট পিট। 3-এর সঠিক উত্তর হবে গ। এরপর দেখো মানুষের 4 নম্বর কোশ্চেনটি। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কোন রচনা থেকে বা কোন রচনার উদ্ধৃতি বা কোন রচনা থেকে চয়ন করা হয়েছে, কোন রচনা থেকে নেওয়া হয়েছে, এরকম শব্দ কিন্তু থাকতে পারে। 52 দিনগুলো, জাদুঘরে কেন যাব, এটা তো হবেই না। রেইনকোট, এটাও না। নেকলেস, এটা হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো? নেকলেস নাকি 52 দিনগুলো? ভাইয়া কয়টা শেয়ার দিলে বই দিবেন? 30টা শেয়ার করলে এবং সবার আগে সঠিক উত্তর দিলে বই দিব। এবং ক্লাস শেষে ধামাকা থাকবে। যে 3জন বই পাবে তাদের নাম ক্লাসেই বলে দেওয়া হবে। আজকের ক্লাসে অনেক টপিক রয়েছে, শেষ পর্যন্ত থাকবে এবং শেষ 2 মিনিটে জানিয়ে দেওয়া হবে যে কারা বই পেতে যাচ্ছে। 4-এর সঠিক উত্তর কি হবে? 52 দিনগুলো। 52 দিনগুলো। এখানে এই যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এই উক্তিটি কিন্তু, এই চরণটি 52 দিনগুলো প্রবন্ধে কিন্তু রয়েছে। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে অধ্যাপক শব্দের উচ্চারণ। উচ্চারণ থেকে তোমাদের এবারও কোশ্চেন থাকবে, কারণ এটা কিন্তু একাডেমিক সিলেবাসে ছিল, সেক্ষেত্রে এখান থেকে কোশ্চেন থাকবেই। এখানে বলা হয়েছে অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ কি হবে? সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত নাকি অর্ধ বিবৃত? দেখো অ এর পর যদি কোনো কার থাকে তখন সেটা অটা কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে এখানে কি হবে দেখো তো? ওদ। তারপর হচ্ছে কি হবে? ধা। পরবর্তীতে কি হবে? পোক হবে। অধ্যাপক হবে। কি হবে? অধ্যাপক। তাহলে দেখো এই অ এর উচ্চারণটা, আদ্য অ এর উচ্চারণটা ও হচ্ছে, তাহলে এই উচ্চারণটা কি হবে? সংবৃত নাকি বিবৃত হবে? একটু ঝটপট জানাও। 32টা শেয়ার। মারিয়ম ইসলাম জানিয়েছে 32টা শেয়ার। অবশ্যই শেয়ার করে শেয়ার সংখ্যাটা আমাদের পেজে কিন্তু জানাতে হবে, প্রমাণ সহ জানাতে হবে। কেবল শেয়ার সংখ্যা কিন্তু কম, অনেক কম। এই যে বাংলা বিচিত্রা বই নতুন সংস্করণ বইটা পেতে যদি চাও তাহলে 30+ শেয়ার করে আমাদের পেজে জানাবে। তাদের মধ্য থেকে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু বইটা দিয়ে হবে তোমাদের। তাহলে দেখো অ এর উচ্চারণটা ও হচ্ছে, তাহলে এটা কি হবে? সংবৃত নাকি বিবৃত? একটু ঝটপট জানাও। অর্ধ সংবৃত এটা হবে না, অর্ধ বিবৃত হবে না। সঠিক উত্তর কি হবে? সংবৃত। এরপর দেখো পারিভাষিক শব্দ থেকে একটি কোশ্চেন এসেছিল, ট্রিলজি এর পারিভাষিক শব্দ কি? বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলা হয় বলো তো? এই যে পারিভাষিক শব্দ। তাহলে বলো ট্রিলজি এটা কি হবে? ত্রৈমাসিক, ত্রয়ী, স্বচ্ছ নাকি ত্রিবিদ্যা? ঝটপট জানাও। একটু ঝটপট জানিয়ে দাও সঠিক উত্তর কি হবে। একত্রিশটা শেয়ার। এখানে তোমরা চাইলেই তো হচ্ছে 100+ শেয়ার হবে। এখানে সঠিক উত্তর হবে ত্রয়ী হবে। সঠিক উত্তর কি হবে? ত্রয়ী, ট্রিলজি। এটা কি হবে? সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে খ হবে। এরপর দেখো গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? ফরাসি, ফার্সি, স্প্যানিশ নাকি পর্তুগিজ? ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? এই ট্রয়, এটা আমি ভুল করেছিলাম, ভুল করা যাবে না। ঝটপট জানাও যে গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? ঝটপট জানাও। এখানে দেখো ফরাসি, ফরাসি রয়েছে, সেটা কি হবে? সেটা হচ্ছে কি হবে? ফ্রান্স হবে। কি হবে? ফ্রান্স। আর যেটা ফার্সি রয়েছে সেটা কি হবে বলো তো? ফার্সি হচ্ছে পারসি, পারস্য। এটা অনেকে, এটা কি হবে? পারসি, তারপর হচ্ছে পারস্য বা হচ্ছে কি ইরান। তাহলে দেখো ফরাসি যেটা সেটা হচ্ছে কি ফ্রান্স হবে, আর ফার্সি যেটা সেটা কি পারসি, পারস্য বা ইরান। তাহলে দেখো এখানে গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত বলো? ফরাসি হবে নাকি ফার্সি হবে? ঝটপট জানাও।
15টা শেয়ার করছি। এমডি মামুন 30টা করতে হবে মামুন। সঠিক উত্তর হবে ফার্সি। সঠিক উত্তর কি হবে, ফার্সি নাকি ফরাসি জানাও। অনেকে তো উত্তর খ বলছো এবং ক বলেছো, অনেকে সাতের ক বলেছো অনেকে। আবারও বলছি, যেটা ফরাসি সেটা হচ্ছে ফ্রান্স এবং যেটা ফার্সি সেটা হচ্ছে পার্সি, পারস্য বা ইরান, এটা মনে রাখবে। এরপর দেখো 8 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবেই সত্যকে পাওয়া যায়, কার রচনা থেকে নেওয়া হয়েছে? তুমি যদি ভুল করো, অনেকেই ক্লাসটি দেখছো, আমরা 70 জন আছি, ক্লাসটি দেখছো কিন্তু উত্তর করছো না। তুমি উত্তর করবে, ভুল যাক সমস্যা নাই, ভুল থেকেই তুমি শুধরে নিয়ে শিক্ষা নিয়ে তুমি পরবর্তীতে ভালো করবে। তাহলে ভুল থেকে দেখো, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবেই সত্যকে পাওয়া যায়, এখানে কিন্তু শূন্য স্থানও থাকতে পারে। আমরা 78 জন আছি, আমরা একটু ঝটপট। ভাইয়া সবাই মিথ্যা বলছে, তো শেয়ার করে। হ্যাঁ শেয়ার তো করিনি, আমরা তো দেখতে পারবো যে কারা শেয়ার করছে, প্রমাণ লাগবে। এটা কি সঠিক উত্তর কি হবে বলো তো? আবুল ফজল, কাজী নজরুল ইসলাম, মোতাহার হোসেন চৌধুরী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর দেখো এখানে বলা হয়েছে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, অর্থাৎ তুমি ভুল করবে, ভুল থেকে শিক্ষা নেবে, পরবর্তী তুমি সত্যকে আঁকড়ে ধরতে পারবে, সত্যকে পাবে তুমি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? কাজী নজরুল ইসলাম, এবং আমার পদ থেকে কিন্তু এটা চয়ন করা হয়েছে। এরপর দেখো, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছে? একটু ঝটপট জানাও, একটু ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরে কাঁটা বলে অভিহিত করা হয়েছে? মুক্তিযোদ্ধা, শহীদ মিনার। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। এবং এখান থেকে আরো যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, রেইনকোট গল্পের আখতারুজ্জামান ইলিয়াস এবং রেইনকোট, এই গল্পটি 1995 সালে প্রকাশিত হয়। কত সালে? 1995 সালে। এবং কোন গ্রন্থে প্রকাশিত হয়? এই যে আরো যে 3টা তথ্য দিচ্ছি দেখো, জাল, স্বপ্ন, স্বপ্নের জাল। কি হবে? জাল, স্বপ্ন, স্বপ্নের জাল, এই গ্রন্থে কিন্তু প্রকাশিত হয়। আমরা 86 জন আছি। দেখো, রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরে কাঁটা বলা হয়েছে শহীদ মিনারকে। কাকে? শহীদ মিনারকে। এরপর কে লিখেছেন? সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এবং কত সালে প্রকাশিত হয়? 1995 সালে প্রকাশিত হয়। কোন গ্রন্থে প্রকাশিত হয়? জাল, স্বপ্ন, স্বপ্নের জাল। তাহলে দেখো, একটা প্রশ্নের পাশাপাশি তুমি আরো 4টা তথ্য কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এভাবে তোমরা পড়বে। শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবে। তারপর দেখো, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু এটা কোন পদ সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা সর্বনাম, কিন্তু এখানে এই যে কতটুকু, এটা কিন্তু নামের পরিবর্তে ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে ক নম্বর উত্তর হবে না। বিশেষণ বলেছে, বিশেষ্য সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এটা প্রকাশ করলে সেটা বিশেষণ। এরপর দেখো, অনুসর্গ রয়েছে। এই যে অনুসর্গ কোথায় বসে? শব্দের কোথায় বসে বলো তো? এটা হচ্ছে শেষে বসে এবং উপসর্গ শুরুতে বসে। তাহলে দেখো, এটা কিন্তু অনুসর্গ না। অনুসর্গ কোনগুলো? আগে, পরে, পিছনে, মাঝে, মধ্যে, বনাম, বদলে, বই, ছাড়া। ছাড়া মানে হচ্ছে বই, যেমন তুমি বই আমি বাঁচবো না, এখানে অনুসর্গ হচ্ছে কি? এই যে বই, অর্থাৎ ছাড়া, তুমি ছাড়া আমি বাঁচবো না, এটা কিন্তু অনুসর্গ। তাহলে আমাকে ঝটপট জানাও, এটা সঠিক উত্তর কি হবে? পূজা রয় বলেছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হবে না, এটা হবে কি? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ এটা পরিমাপটা জানতে চাওয়া হয়েছে, পরিমাপ, ক্রিয়ার একটা পরিমাপ আছে, সেটা কিন্তু তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর এখানে গ। পরবর্তী কোশ্চেনটি দেখো, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। কোন এই বাক্যটি কোন কালের এবং কোন এই বাক্যটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু একটু জানাবে। কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা একটু ঝটপট জানাবা। যে যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই, কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি জানাবা এটা কোন কালের। নিত্যবিত্ত অতীত, অতীতকালে, যেমন এই নিত্যবিত্ত অতীত মনে রাখার জন্য 3টা শর্টকাট টেকনিক আছে, যেমন এই যে হতো, তেন এবং তাম। দেখো, 27 যদি হতো 127, তাহলে এখানে হতো আছে। বাবা রোজ
বাজার করতেন, আমরা রোজ নদীতে গোসল করতাম। তাহলে যে শর্টকাট তোমাকে একটু জানতে হবে, যেমন হতো, তেন, তাম এগুলো থাকলে সাধারণত কি হবে সেটা নিত্যবিত অতীত। এখানে বলা হয়েছে সাধারণ বর্তমান নাকি পুরাকঠিত বর্তমান। সঠিক উত্তর কি হবে? সাধারণ বর্তমান। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই, এটা কি হবে? সঠিক উত্তর খ, সাধারণ বর্তমান হবে। পরবর্তী কোশ্চেনটি দেখো, নেকলেস অর্থাৎ সিলেবাস বহির্ভূত একটি কোশ্চেন ছিল। নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি? রেশমি বস্ত্র, মিশনারি স্কুল, সম্মানসূচক সম্বোধন নাকি ফরাসি মুদ্রা। এজি পান্না বলেছে, স্যার আপনার হাতের ঘড়ির প্রাইস কত? তুমি ভালোভাবে উত্তর দাও, ঢাবিতে চান্স পাও, তোমার এর থেকে ভালো দামের ঘড়ি আমি তোমাকে কিনে দিব। হ্যাঁ আমি বলছি, তুমি এসএস দিয়ে রাখো, তুমি আমার ইনবক্সে নক দিবে যে আমি চান্স পেয়েছি ভাই, এবং আমার আইডি হচ্ছে, আমি এখানে আইডি থেকে আমি রিয়াক্ট দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভালোভাবে পরীক্ষা দিবে, আমাদের এই বইগুলো, এই তোমাদের একটা প্লাস পয়েন্ট, সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট কি দেখো, আমরা তোমাদের প্রতিটা লেকচার ধরে ধরে পড়াবো ব্যাখ্যা সহকারে, এবং এই বই যদি তোমাদের কাছে থাকে তাহলে তুমি খুব সহজেই ক্লাসটি করার পর ওই টপিকটা রিভিশন দিতে পারবে, এবং তুমি সর্বোচ্চ তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে আঁকড়ে ধরতে গুরু দায়িত্ব কিন্তু গুরু ভূমিকা পালন করবে কিন্তু। তাহলে নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি? স্যাটিন হচ্ছে রেশমি বস্ত্র হবে, রেশমি বস্ত্র হবে। এরপর দেখো, কোনটি শুদ্ধ নয়? এই যে পরীক্ষার হলে অনেক সময় তোমরা হচ্ছে নার্ভাস থাকবে, এটা কিন্তু দেখবে না, জাস্ট দেখবা কোনটি শুদ্ধ। এই যে নয় শব্দটা কিন্তু অনেকেই দেখবে না, সেক্ষেত্রে নয় না দেখেই যেটা সঠিক সেটা কিন্তু উত্তর দিয়ে আসবে। কি হবে বলো? মরিচিকা, নূপুর, উষা নাকি ক্যালেন্ডার? মনি বলেছে ভাই ধীরে নোট করি, এখন নোট করতে হবে না, এখন ক্লাসটা করো, পরবর্তীতে হচ্ছে ক্লাসটা টেনে বা এসএস দিয়ে রাখো, পরবর্তীতে নোট করবা। আর নোট যেটা করতে হবে সেটা বলে দিব। এখানে সঠিক উত্তর কি হবে? মরিচিকা। এটা কিন্তু ভুল, এটা কি আছে? ভুল আছে। মরিচিকা সঠিক উত্তর কি হবে বলো তো? এটা হবে। তারপরে দেখো 14 নম্বরটি কোশ্চেন এসেছে ধ্বনি পরিবর্তন থেকে। আমরা ধ্বনি পরিবর্তনও শেখাবো, তার আগে বলো সঠিক উত্তর কোনটা হবে? বি প্রকর্ষের উদাহরণ কি? বি প্রকর্ষের সাথে সাথে আমাদের আরো যে বিষয়গুলো জানতে হবে সেটা দেখো, মধ্য স্বরগম বা স্বরভক্তি, এক্ষেত্রে তোমাদের আলাদা ধ্বনি পরিবর্তনের ক্লাস নেওয়া হবে। তারপরে এখানে একটা বিষয় খেয়াল করো, স্বরাগম যদি বলে, স্বরাগম এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো? দেখো একটা স্বর পাবো, কি পাবো? একটা স্বর পাবো, আর এখানে কি পাবো? আগম আছে। কি আছে? আগম। আগম মানে কি? আগমন। তাহলে দেখো এটা কি হবে? স্বরের আগমন হবে। কি হবে? স্বরাগম মানে কি? স্বরের আগমন হবে। সেটা শুরুতে আগমন ঘটতে পারে, মাঝে ঘটতে পারে, বা শেষে আগমন ঘটতে পারে। তাহলে এখানে দেখো, এই যে বি প্রকর্ষ মানে কি জানো? এটা হচ্ছে কি, যদি মাঝে স্বরের আগমন ঘটে সেটা হচ্ছে বি প্রকর্ষ হতে পারে, মধ্য স্বরাগম হতে পারে, বা স্বরভক্তি হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? এমডি শিপু মিয়া বলেছে ঘ। হ্যাঁ সঠিক উত্তর হবে ঘ। দেখো এখানে তুর্কু থেকে তুরুক, তাহলে দেখো এখানে মাঝে একটা স্বর এসেছে, কি এসেছে? রস্যু উ এসেছে, এবং যুক্তবর্ণকে ভেঙে যখন আমরা লিখবো তখন সেটা কি হবে? বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম বা স্বরভক্তি। তাহলে দেখো এটা কি, মাঝে যখন স্বর আসবে তখন তার নাম হবে মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তারপর দেখো, কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? ঝটপট জানাও। এজি পান্না, তোমাকে এই পেজ থেকে ব্যান করে দেওয়া হবে, তুমি ক্লাসে মনোযোগী নাই। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে বলো? গরমিল, অজানা, বেমালুম নাকি আভাস? ঝটপট জানাও। সঠিক উত্তর কি হবে? এখানে দেখো গরমিল, অর্থাৎ এটা হচ্ছে বিদেশি উপসর্গ, আমরা গত ক্লাসে করেছি। এরপর হচ্ছে অজানা রয়েছে, বেমালুম রয়েছে এবং আভাস রয়েছে। বলো
সঠিক উত্তর কি হবে বলো এখানে? দেখো এই যে জানা একটা শব্দ, এই জানা শব্দের আগে যখন আমরা অযুক্ত করেছি তখন এটা কি হয়েছে? অজানা। এবং এই অটা বলা হয়েছে এটা কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ? সঠিক উত্তর হবে কি? গরমিল তো হবে না, গরমিল হবে না, আমি তো জাস্ট এটা বললাম, অজানা হবে। এমডি শিবভূমি অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা দেখো পরবর্তী চ্যাপ্টারে যাব এবার, মানব কল্যাণ। তার আগে জানাও মানব কল্যাণ লেখককে, ঝটপট জানাও। এবং এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলোই আমরা পড়ব। ঝটপট জানাও যে মানব কল্যাণ আবুল ফজল। দেখো গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা এসেছে যে বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন এর সঙ্গে জড়িত নামটা কি? সেটা হবে কি? আবুল ফজল। এবং এই আন্দোলনের মূল একটি কথা ছিল, সে কথাটা কি? দেখো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে কি? অসম্ভব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে এটা হবে কি? এটা হচ্ছে কোন আন্দোলন ছিল? এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন হবে। এবং এই আন্দোলনের সাথে জড়িত ছিল কোন নামটি? আবুল ফজল। কি হবে? আবুল ফজল। তারপরে দেখো শিক্ষা পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন হচ্ছে আবুল ফজল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শিক্ষা পত্রিকার সম্পাদককে? শিক্ষা পত্রিকার সম্পাদক হচ্ছে আবুল ফজল। এবং কোন সংখ্যা? সেটা হচ্ছে ৭ম সংখ্যা হবে। কি হবে? এরপর দেখো মানব কল্যাণ এই প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা একটু দেখার চেষ্টা করব আমরা, যদিও তোমরা বুঝতে পারছো না। তারপর হচ্ছে এটা এই কমেন্টটা একটু একে ব্যান করে দিন তো ভাই। এখানে দেখো একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল কর্মে করা যায় নিয়োগ। তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে কি? মানব মর্যাদা সহায়ক। ওকে ব্যান করে দেন, ও যাতে আর ক্লাস না দেখতে পারে। এরপর দেখো আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত। আচ্ছা, এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা একটু জানাও তো। এটা যদি বোঝা যাচ্ছে না, আমি স্কিপ করে তাহলে যেতে হবে। এবার দেখো ছন্দে ছন্দে আবুল ফজলের যে রচনা সমূহ রয়েছে সেগুলো আমরা একটু দেখব। মানে উপন্যাসটা দেখো, রাঙা প্রভাতে প্রদীপ ও পতঙ্গ চৌচির হয়ে গেল। তাহলে দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আবুল ফজলের উপন্যাসগুলো কোনগুলো? তাহলে দেখো রাঙা প্রভাত, এরপরে দেখো হচ্ছে চৌচির, এবং হচ্ছে কি প্রদীপ। তাহলে দেখো এইগুলো, এই যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চৌচির কোন ধরনের রচনা? এটা কি হবে? উপন্যাস। এরপরে গল্পগ্রন্থ দেখো, মৃত্যের আত্মহত্যার কথা শুনে মাটির পৃথিবীতে শ্রেষ্ঠ গল্প নির্বাচিত হলো। তাহলে মাটির পৃথিবী, এটা কিন্তু মনে রাখবে যে মাটির পৃথিবী এটা কোন ধরনের রচনা? তাহলে সেটা কি হবে? গল্প গ্রন্থ হবে। কি হবে? গল্প গ্রন্থ হবে। তারপর প্রবন্ধটা দেখো, এটা মানবতন্ত্র, এটা মনে রাখবে, মানবতন্ত্র এবং সাহিত্য সংস্কৃতি এই দুইটা। মানবতন্ত্র এটা হবে মানবের তন্ত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। নাটক দেখো, নাটকটা এখানে গুরুত্বপূর্ণ না, সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আরেকটা দেখো, এই যে দুর্দিনের দিনলিপি, এটা মনে রাখবে। দুর্দিনের দিনলিপি এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্দিনের দিনলিপি এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো রাঙা প্রভাত, চৌচির, মাটির পৃথিবী, মানবতন্ত্র, সাহিত্য সংস্কৃতি, দুর্দিনের দিনলিপি, এগুলো হচ্ছে আবুল ফজলের রচনাসমূহ। সেখানে চৌচির এবং রাঙা প্রভাত সেটা হচ্ছে উপন্যাস, এরপরে মাটির পৃথিবী এটা গল্পগ্রন্থ, মানবতন্ত্র এটা প্রবন্ধ, আর দুর্দিনের দিনলিপি এটা মনে রাখবে সেটা হচ্ছে আত্মকাহিনী বা দিনলিপি। তারপর দেখো লেখক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তিনি কর্মজীবন শুরু করেছেন স্কুল শিক্ষক হিসেবে। তারপর এই দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ, তিনি খ্যাতি অর্জন করেছেন সমাজ সমকাল সচেতন সাহিত্যিক ও প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে।
তিনি যে আখ্যা লাভ করেছেন সে হচ্ছে মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী। প্রত্যেকে এটা একটু কমেন্টে লেখো যে আবুল ফজল মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী ছিলেন। আসসালামু আলাইকুম আসসালাম নাজমুস সাকিব। দেখো এটা একটু প্রত্যেকে কমেন্টে লেখো যে মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী ছিলেন কে? আবুল ফজল। কে ছিলেন? আবুল ফজল। যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের মাঝে তুলে ধরা হচ্ছে, সেগুলোই পড়বে। একটা বই সবকিছু পড়তে হবে না, গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তোমাকে পড়তে হবে। এরপরে দেখো স্বদেশ প্রীতি, অসাম্প্রদায়িক জীবনবোধ, সত্যনিষ্ঠা, মানবতা, তারপর হচ্ছে কল্যাণবোধ আবুল ফজলের সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আবুল ফজলের মূল প্রতিপাদ্য বিষয় কি, সেটা কি হবে? দেখো স্বদেশ প্রীতি, অসাম্প্রদায়িক জীবনবোধ, সত্যনিষ্ঠা, মানবতা ও কল্যাণবোধ, এটা হচ্ছে কি এই যে আবুল ফজলের সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। এরপর আমরা বহুনির্বাচনীতে চলে এসেছি। মানব কল্যাণের থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকে আমরা রেখেছি। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৌচির, মানবতন্ত্র, রাঙা প্রভাত নাকি মাটির পৃথিবী? একটু ঝটপট জানাও। হ্যাঁ, ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। এটা এখানে একের খ জানিয়েছে আমাদের মাঝে তানজিনা তারিন জানিয়েছে। সঠিক উত্তর হবে দেখো মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে, সেটা হবে মানবতন্ত্র। এবং মানবতন্ত্র যদি বলা হয় কোন সমাস, সেক্ষেত্রে হবে কি মানবের তন্ত্র হবে ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটি, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে সংস্কার, দেখার কৌশল, দেখার ইচ্ছা নাকি মানসিকতা। 4টা অপশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা একটু জানাও। তোমরা অনেকেই বলেছো যে আমি 30টা শেয়ার করেছি, আমি 20টা শেয়ার করেছি, কিন্তু শেয়ারের সংখ্যা তো এখানে কয়টা? 35টা রয়েছে। তাহলে এত শেয়ার তোমরা কোথায় গেল? এত শেয়ার বলো। এখানে সঠিক উত্তর দেখো আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এটা দ্বারা বুঝিয়েছে আমাদের মানসিকতা, আমাদের যে ছোট মানসিকতা অনেকের আছে সেটা কিন্তু পরিহার করতে হবে, সবসময় মনকে বড় করতে হবে। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এটা কিন্তু গত বছরে করছেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন নাকি বুদ্ধির মুক্তির আন্দোলন? ঝটপট জানাও। আমাদের মাঝে প্রদীপ কুমার যুক্ত হয়েছে। আজকের ক্লাসটি একটু মানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ব্যাপী হতে যাচ্ছে, কারণ অনেক তথ্য লেকচারে একে অনেক তথ্য রেখেছি এবং অভিধানের বর্ণনাক্রম এখান থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাবিতে পর্বত 3টা বছরে এখান থেকে কোর্সেন আছে আসতে দেখা গেছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে সূচনা থেকেই শুরু করব এবং বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। সঠিক উত্তর হবে বুদ্ধির মুক্তির আন্দোলন, বুদ্ধির মুক্তির আন্দোলন। এরপর বলো, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? তার আগে আমাদেরকে জানতে হবে উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে। যে দাতা, যে দেয়, সে হচ্ছে উপরের হাত। আর নিচের হাত দ্বারা বোঝানো হয়েছে গ্রহীতা, অর্থাৎ উপর থেকে একজন দেয় বা দান করছে আর একজন গ্রহণ করছে। তাহলে নিচের হাত হচ্ছে গ্রহীতা আর উপরের হাত হচ্ছে দাতা, যে দান করে। তাহলে এখানে বলো উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? এটা তো আবুল ফজলের, সেটা তো হবে না। গৌতম বুদ্ধ, জৈনিক ঋষি নাকি ইসলামের নবী? হ্যাঁ, পূজা রায় বলেছে, হ্যাঁ তুহিন বলেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সাইদ খান মারুফ বলেছে। সঠিক উত্তর হবে ইসলামের নবী। 5 নম্বর কোশ্চেনটি দেখো, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব কোনটি? অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, জাতীয় রপ্তানি পরিমাণ বাড়ানো। দেখো অপশনগুলো একটু বড়, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, কারণ একটু অপশন বড় দেখেই ঘাবড়ানো যাবে না, তোমাকে বুঝে শুনে উত্তর করতে হবে।
যারা পরবর্তীতে ক্লাসটিতে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করে রাখবে নিজেদের টাইম লাইনে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবে। সঠিক উত্তর হবে, অনেকেই জানিয়েছো গ, যারা গ জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হবে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব হবে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। নিজেই বলেন আত্মবিশ্বাস, নিজেই নিজের উপরে একটা আলাদা বিশ্বাস থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মমর্যাদায় বলিয়ান হয়ে তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? গ হবে, সঠিক উত্তর হবে গ। এরপর বলো, লেখকের মতে মানব কল্যাণ কি? একটু বুঝে উত্তর দিবে। লেখকের মতে অর্থাৎ আবুল ফজলের মতে মানব কল্যাণ কি? মানুষের সম্যক, সার্বিক, সাপনিক নাকি ব্যক্তিক? মানুষের ব্যক্তিক মঙ্গল তো হবে না। তুমি যদি সবসময় নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকো তাহলে হবে না। তোমার সবার দিক বিবেচনা করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সবাইকে নিয়ে তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। মানুষের সাপনিক মঙ্গলের প্রয়াস, এটা তো হবে না। একটা হচ্ছে সম্যক, একটা হচ্ছে সার্বিক, তাহলে বলো কোনটা হবে? সঠিক উত্তর হবে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। সার্বিক হবে, এটা মনে রাখবে। মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস কিন্তু মানব কল্যাণ, এটা আবুল ফজলের মতে। এরপর দেখো শব্দার্থ থেকে একটি কোশ্চেন এসেছে। রেশনাল শব্দের আবিধানিক অর্থ কি? রেশনাল শব্দের আবিধানিক অর্থ কি একটু ঝটপট জানিয়ে দাও। বিচার বুদ্ধি সম্পন্ন, মানবিকতা সম্পন্ন, তারপর হচ্ছে জাতীয়তা বোধ সম্পন্ন। ঝটপট জানাও। সঠিক উত্তর হবে এখানে দেখো বিচার বুদ্ধি সম্পন্ন। এরপর দেখো এটা গুরুত্বপূর্ণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু এটা এসেছে। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাহলে এই উক্তিটি কে করেছেন? দেখো আবুল ফজলের এইখান থেকে এই উক্তিটি বলা হয়েছে তোমাকে, যেটা এই উক্তিটি কোন জায়গা থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে এমন আসতে পারে। এটা জাবির করছেন, বলো মোতাহের হোসেন চৌধুরী, কাজী নজরুল ইসলাম নাকি আবুল ফজল? যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এখানে সঠিক উত্তর হবে কি? গ, আবুল ফজল হবে, আবুল ফজল। 10 নম্বর কোশ্চেনটি দেখো, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়। অলৌকিক কিছু নয় এ বাক্যের অস্তিবাচক মানে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধকটা কি হবে, অ্যাফার্মেটিভটা কি হবে সেটা জানাতে বলা হয়েছে। তাহলে অলৌকিক এর যে বিপরীত শব্দটা সেটা কি হবে? লৌকিক। তাহলে নেগেটিভ যখন অস্তিবাচক তোমাকে বের করতে বলেছে সেক্ষেত্রে সেখানে তো না আসবে না, এটা বিপরীত শব্দ আসবে। তাহলে দেখো তো কোন অপশনটিতে বিপরীত শব্দটি আছে। এখানে বলা হয়েছে মানব কল্যাণ অলৌকিক কিছু একটা, অলৌকিক আছে, তাহলে তো এটা ভুল আছে। তারপর আরেকটা দেখো মানব কল্যাণ অলৌকিক কিছু, এটা ভুল আছে, কারণ এখানে অলৌকিক আছে, এই শব্দটার বিপরীত অর্থ তোমাকে জানতে হবে এবং উত্তরে সেটা থাকবে। মানব কল্যাণ লৌকিক কিছু নয় আর মানব কল্যাণ লৌকিক কিছু, বলো এটা কি হবে? যারা গ জানিয়েছে তাদের তো ভুল, এখানে অলৌকিক রয়েছে, এটা তো হবে না, এবং অস্তিবাচক রয়েছে, সেক্ষেত্রে তো নয়টাও তো আসবে না। তাহলে দেখো সাইদ খান মারুফ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মেঘলা আকাশও জানিয়েছো মানব কল্যাণ লৌকিক কিছু। যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আলোচনা করা হয়েছে মানব কল্যাণ থেকে। এবার হচ্ছে সোনার তরী। তার আগে জানাও সোনার তরী কবিতা, সোনার তরী কি কি প্রতীক? এই যে এই শব্দটি সোনার তরী, এটা এর প্রতীক কি বা এটা কোন শ্রেণীর কবিতা সেটা একটু জানাও। এটা কোন শ্রেণীর কবিতা? সোনার তরী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সোনার তরী এটা কোন শ্রেণীর কবিতা? নাটকীয় সংলাপধর্মী নাকি রূপক কবিতা? বলো নাটকীয় সংলাপধর্মী নাকি রূপক কবিতা সেটা একটু জানাও। নাটকীয় সংলাপধর্মী নাকি রূপক, ঝটপট জানাও। নাটকীয় সংলাপ নাকি রূপকধর্মী কবিতা একটু ঝটপট জানাও।
এখানে দেখো সঠিক উত্তর কি হবে, এটা হচ্ছে রূপক। এবং আমি এখানে আমাদের এই প্রত্যেকটা আলোচনা দেখো এ টু জেড ব্যাখ্যা সহ কবিতার প্রতিটা লাইনের লাইন বাই লাইন ব্যাখ্যা তুমি এই বাংলা বিচিত্রা বই পেয়ে যাবা। তুমি একাডেমিক অংশ থেকে বইটা সংগ্রহ করবা এবং বইটা এ টু জেড সব পড়বা। এবং আমাদের প্রতিটা টপিকের ক্লাস কিন্তু নেওয়া হচ্ছে, তুমি ক্লাস করবা এবং বইটার সাথে থাকলে তুমি আরো তোমার জন্য প্লাস পয়েন্ট। সোনাত্তরী কবিতা রূপশ্রেণী হচ্ছে কবিতাটি রূপক কবিতা। কেমন কবিতা? রূপক কবিতা। সোনাত্তরী কবিতার ভাব বস্তুগত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কমেন্টে লেখো, কমেন্ট করো এটা। এবং এটা ভালো, ভাগ্য ভালো থাকলে তোমাদের এবারের অর্থাৎ 24-25 সেশনে এই প্রশ্নটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে যে সোনাত্তরী কবিতার ভাব বস্তুগত বিষয় কি, সেটা কি হবে? মহাকালো মানুষ। কি হবে? মহাকালো মানুষ। ঝটপট প্রত্যেকেই লেখো মহাকালো মানুষ। এবং কবিতার মোট লাইন কতটি? 42টি, যদি এটা লেস ইম্পর্টেন্ট। মহাকাল ও মানুষ হবে, কি হবে? মহাকাল ও মানুষ, এটা লেখো সবাই। এবং সোনাত্তরী কবিতা থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ কবি সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। দেখো আমরা কত সুন্দরভাবে তোমাদের জন্য এই বইয়ে, বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু উপস্থাপন করেছি যে প্রতিটা বিষয় তুমি বুঝবে না কত সময়, তোমাকে বুঝতেই হবে। সোনাত্তরী যদি বলা হয় সোনাত্তরী কিসের প্রতীক, তাহলে দেখো মহাকাল অপশনে থাকতে পারে, জগৎ সংসার থাকতে পারে, তারপর প্রবহমান সময় এবং মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। তাহলে দেখো এই তিনটা বিষয় মনে রাখবে খুবই গুরুত্ব সহকারে। সোনাত্তরী কিসের প্রতীক, সেক্ষেত্রে দেখো মহাকাল, জগৎ সংসার, প্রবহমান সময়। এরপর যদি বলা হয় সোনার ধান, সোনাত্তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক, তাহলে দেখো এটা কি হবে? কৃষকের শ্রেষ্ঠ ফসল, শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। ক্লিয়ার? প্রশ্ন আসলে পারবা তো? যদি বলা হয় সোনাত্তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক, বা এমনও আসতে পারে সোনাত্তরী কবিতায় কৃষকের শ্রেষ্ঠ ফসল বা শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার কাকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে হবে কি? সোনার ধান হবে। কি হবে? সোনার ধান। প্রতিটা বিষয় তুমি পুঙ্খানুপুঙ্খভাবে এভাবে তোমাদের চিত্র সহকারে কিন্তু এবং গ্রাফিক সহকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে। তারপর দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর উপাধিটা, সেটা দেখো পণ্ডিত রোমান ব্রহ্মবান্ধব উপাধ্যায় কর্তৃক বিশ্বকবি অভিধায় অভিষিক্ত হন। তাহলে প্রশ্ন যদি আসে যে বিশ্বকবি অভিধায় অভিষিক্ত হন কার কর্তৃক, সেক্ষেত্রে কি হবে? পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব। মহাত্মা গান্ধী কর্তৃক কবিগুরু উপাধি পান, তাহলে মহাত্মা গান্ধী কর্তৃক কি উপাধি পান? কবি গুরু। ব্রিটিশ সরকার কবিকে নাইটহুড বা স্যার উপাধি দেন 1915 সালের 3 জুন। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুর উপাধি সেটা। এরপর এই পত্রিকাগুলো তোমরা প্রত্যেকে একটু কমেন্টে লেখো যে কোন কোন পত্রিকা, বা এমনও প্রশ্ন আসতে পারে নিচের কোন পত্রিকার সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনা পত্রিকা নিচের কোনটি। সেক্ষেত্রে 4টা মনে রাখবা: সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধনী। এখানে সব থেকে বেশি থাকে অপশনে ভারতী এবং বঙ্গদর্শন। প্রত্যেকে 4টা একটু কমেন্টে লেখো। হ্যাঁ, বই উপহার দেওয়া হবে। তোমরা তো শেয়ার করছো খুবই কম, এত কম শেয়ারে কিন্তু বই কিভাবে পাবে বলো? সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধনী অপশনে বেশি থাকে ভারতী এবং বঙ্গদর্শনী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতী পত্রিকাটি কার বা বঙ্গদর্শন পত্রিকাটি কার, সেক্ষেত্রে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং তার হচ্ছে 9টি যে ছদ্ম নাম ছিল সেটা একটু দেখো: ভানু সিংহ ঠাকুর, এরপর হচ্ছে আন্নাকালী পাকরাশি, নবীন কিশোর শর্মন, শ্রীমতী মধ্যমা। সব থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর, এটা আসে। প্রত্যেকেই লেখো এই 4টা যে পত্রিকা ছিল সে পত্রিকা 4টা নাম লেখো, ক্লাসে পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। সাধনা, ভারতী, বঙ্গদর্শন নাকি তত্ত্ববোধনী? 4টাই। এই যে তানভীর মিতুল লিখেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপর সোনাত্তরী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখেছি, সেটা একটু ঝটপট উত্তর করো। ড্যাশ, এখানে শূন্য স্থান রয়েছে, শূন্য ড্যাশ তরিবে কে আসে পারে, শূন্য স্থানে বসবে ভরা পালে, কান গেয়ে, নাকি পাল তুলে, নাকি খুশি হয়ে। যারা কমেন্ট করছো না তোমরা কমেন্ট করো, ভুল যাক সমস্যা নেই,
আজকে ভুল যাবে, এরপরও তো ভুল যাবে না, দেখবে এক সময় তুমি ঠিকই পারছো। সঠিক উত্তর কি হবে এখানে দেখো, সঠিক উত্তর খ, গান গেয়ে তরিবে কে আসে পারে হবে। এই যে গান গেয়ে তরি নৌকা বেয়ে কে আসে পারে, মানে নদীর পারে কে আসে, এটা বোঝানো হয়েছে। তারপরে দেখো সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক, এটা বলো। কালস্রোত, হিংস্রতা, মহাকাল নাকি নির্মোহ মহাকাল। কালস্রোত হবে, এটা সঠিক উত্তর হবে বাঁকা জল। যদি বাঁকা জল ছিল না, গত বছর এটা এসেছে, বাঁকা জল কিসের প্রতীক, সেক্ষেত্রে কি হবে, দেখো অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থাকে বোঝানো হয়েছে। অনন্ত কালস্রোত বা কোন অবস্থা, প্রতিকূল অবস্থা অর্থাৎ খারাপ অবস্থাকে তুলে ধরা হয়েছে। এখানে চেয়েছে মাঝি কিসের প্রতীক, সেটা বলো। ক নম্বর হবে না, 2 এর ক হবে না, কারণ মাঝি তো কালস্রোতের প্রতীক না। যদি বলা হতো বাঁকা জল কিসের প্রতীক, সেক্ষেত্রে এই যে কালস্রোত হতো। মেঘলা, এই যে মেঘা জানিয়েছে। সাদি আফরিন বলেছে ঠিক বলছেন স্যার, জয়কলি বাংলা বুকটা খুব ভালো, আমি এখন বুক সামনে রেখে ক্লাস করছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, ইনশাল্লাহ তোমার মনের আশার জন্য এবং তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে যেন পেতে পারো, এর জন্য মন ভরে দোয়া করে দিলাম। নির্মোহ মহাকাল হবে, এই নির্মোহ মানে কি, মোহহীন বা নিরাসক্ত, তাহলে কি হবে, নির্মোহ মহাকাল হবে। কালস্রোত হবে না, ইসরাত জাহান উর্মি। যদি বলা হতো বাঁকা জল কিসের প্রতীক, সেক্ষেত্রে এই যে তখন কালস্রোত হতো। এরপর বলো অনন্ত, এই যে দেখো কোশ্চেনটা চলে এসেছে বলতে না বলতেই, অনন্ত কালস্রোতের প্রতীক কে হবে বলো। অনন্ত কালস্রোত থাকতে পারে বা আরেকটা থাকতে পারে প্রতিকূল অবস্থা। কি থাকতে পারে, প্রতিকূল অবস্থা। অনন্ত কালস্রোত বা কি থাকতে পারে, প্রতিকূল অবস্থা। অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থার প্রতীক কে, সেটা একটু জানাও। বাঁকা জল হবে, কি হবে, বাঁকা জল। গত বছরে এই কোশ্চেনটি এসেছে। 4 নম্বর কোশ্চেনটি দেখি কে আগে উত্তর করতে পারে। এখানে বলা হয়েছে কবিতায় চিরায়ত শিল্পালোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে সোনার তরী, বিদেশ, সোনার ধান নাকি শূন্য নদী। ঝটপট জানাও। যারা পরে এসেছো ক্লাসটি নিচেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো। ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমরা পরীক্ষার হলেই বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে দেখো, সোনার তরী এটা তো হবেই না, সোনার ধান এটা হবে না, শূন্য নদী এটা হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, চিরায়ত শিল্পালোকের প্রতীক হচ্ছে বিদেশ। 5 নম্বর কোশ্চেনটি দেখো, পরপরে দেখিয়ে আকাশ তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে, কালো রঙে মাখানো, অস্পষ্ট মহাকাল, মসি দ্বারা অস্পষ্ট নাকি মসি দ্বারা মাখা, বলো ঝটপট জানাও কি হবে। হায়াত ইলোরা নূর বলেছে সোনার ধান, সামিরা ইসলাম মেঘ বলেছে 4-এর ডি। আমরা 5-এ আছি এখন, 5-এর এ বলেছে তুহিন, ধন্যবাদ তোমাকে। মেহজাবিন মিশু এ বলেছে বিদেশ। হ্যাঁ সঠিক উত্তর হবে, ওইটা তো বিদেশ হবে, এটা কি হবে বলো, 5-এর কি হবে। ঝটপট জানো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে মসি মাখা দ্বারা বোঝানো হয়েছে কালো রঙে মাখানো, কালো রঙে মাখানো। 6 নম্বর কোশ্চেনটি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে। এই পংক্তিটি অর্থাৎ লাইন বোঝায় বা চরণ বোঝাবে। আমার সোনার ধানে গিয়েছে ভরে, এটা দ্বারা তো আক্ষেপ বোঝায়নি। এখন আমারে লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বলো কোনটা হবে। সঠিক উত্তর কি হবে একটু ঝটপট জানাও। দেখো এখানে বলা হয়েছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটা দ্বারা কিন্তু কবির আক্ষেপ বোঝানো হয়েছে। 5-এর ডি হবে, 5-এর কি হবে, জোয়ারদার তাসকিন ইকরাম বলেছে, ধন্যবাদ তোমাকে। 6-এর বি না, এখানে 6-এর ডি হবে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ এখানে কবির কি বোঝাইছে, আক্ষেপ প্রকাশ করেছে যে আমার যে যা ছিল সেটাও নিয়ে গেল, এটা দ্বারা এক ধরনের আক্ষেপকে বোঝানো হয়েছে। এবার বলো
এটা সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? ছন্দ বলা হয়েছে। মাত্রাবৃত্ত, অক্ষর এবং মাত্রা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে কোনটা কিভাবে নির্ণয় করবে, এটা মাত্রাবৃত্ত ছন্দ নাকি অক্ষরবৃত্ত, এ সংক্রান্ত তোমরা ক্লাস কিন্তু পাবে। স্বরবৃত্ত, সাতের উত্তর কি হবে? সাতের উত্তর একটু নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করবা। আব্দুল্লাহ আল মাহিন বলেছে খ, গদ্য ছন্দ না, মাত্রাবৃত্ত ছন্দ। টিজে, এই যে টিজে জান্নাত, এতে উত্তর পড়েছি, সাতের এ, মাত্রাবৃত্ত। এবার দেখো, আমরা এত সময় আলোচনা করেছি বিগত বছরের প্রশ্ন, মানব কল্যাণ এবং সোনারতরী থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আলোচনা করেছি। এবার আমরা ব্যাকরণ অংশে যাব। ব্যাকরণ অংশে আমাদের প্রথমে রয়েছে, দেখো এইখান থেকে তোমরা একটু এসএস দিয়ে রাখো, ভাগ্য ভালো থাকলে এখান থেকে তোমরা 1 মার্ক কমন পেতে পারো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা দিবে, সেক্ষেত্রে এখান থেকে তোমরা 1 মার্ক কমন পাবেই পাবে। সেটা দেখো, ব্যাকরণ, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচনা করা হয়, তাকে ব্যাকরণ বলে। এখন এই ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ আমাদেরকে জানতে হবে, এর কাজ কি জানতে হবে, এবং এটা ব্যাকরণ শব্দটিতে কয়টি অক্ষর আছে সেগুলো আমাদেরকে বিশদভাবে জানতে হবে। সেটা দেখো, ব্যুৎপত্তিগত এই বানানটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বিগত বছরে অনেকবার এসেছে ব্যুৎপত্তি বানানটা। এর বিশ্লেষণ হচ্ছে বেযোগ, আযোগ, ক্রিযোগণ। এই ক্রি দ্বারা কি বোঝায় বলো? যেটা দ্বারা কাজ করা বোঝাবে, প্রকৃতি প্রত্যয় আমরা শিখব, যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেক্ষেত্রে আমরা এই ধাতু চিহ্নটা কিন্তু ব্যবহার করব এবং পরবর্তীতে কি থাকবে? অন। যদি বলা হয় ব্যাকরণের কাজ কি, তাহলে দেখো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলে আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ হবে না, সেটা কি হবে? অভ্যন্তরীণ, অর্থাৎ ভিতরকার শৃঙ্খলা কি করতে হবে? আবিষ্কার করা। এটা হচ্ছে কার কাজ? ব্যাকরণের কাজ। এবং ব্যুৎপত্তিগত অর্থ কি, এটাও গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। এবং এটা কোন ধরনের কি সাধিত শব্দ? কৃত প্রত্যয়। ওই যে বললাম না, যেটা দ্বারা কাজ করা বোঝাবে, যে ক্রি করা বোঝায়, এই যে ধাতু চিহ্নটা ব্যবহার করেছি, এটা কিন্তু রুট চিহ্ন না, রুট চিহ্ন কিন্তু এটা না, এটা ধাতু চিহ্ন, এই জন্য এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। এবং ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। কি বলা হয়? ভাষার সংবিধান। যদি বলা হয় ব্যাকরণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? কয়টি অক্ষর আছে? 3টি অক্ষর আছে। এবং এই যে বিস্তারিত আলোচনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এই বইটিতে। তোমরা যাদের কাছে বই আছে তারা এই পেজটা ক্লাস শেষে তোমরা খুলে দেখতে পারো, বা হচ্ছে এখনই এই ক্লাস চলছে, এখনই তোমরা সামনে কিন্তু এটা বের করে রাখতে পারো। এবার বলো, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এবং এখান থেকে বারবার কোশ্চেন এসেছে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ঝটপট জানাও। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? একটু ঝটপট জানিয়ে দাও। এবং তোমাদেরকে আরেকবার আমি বলছি, ক্লাস যারা এখনো শেয়ার করোনি, নিজেদের টাইমলাইনে শেয়ার করে একটু ঝটপট ডান লিখে জানাবে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি, আমরা এই 4টি শিখব। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কোনটি কোন অংশের আলোচ্য বিষয়, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসবেই। যারা বিউপিতে পরীক্ষা দিবে, ঢাবিতে, রাবি, চবি, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ভাষা হলো বাক্যের সমষ্টি, বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। তাহলে দেখো, প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে। একটা হচ্ছে ধ্বনি, যেটা হচ্ছে সাউন্ড, এবং শব্দ, যেটা ওয়ার্ড, বাক্য এবং অর্থ। এরপর দেখো এই যে আলোচ্য বিষয়গুলো, এটা গুরুত্বপূর্ণ, এসএস দিয়ে রাখতে পারো। এখানে অনেক চেঞ্জ এসেছে দুই একটা, সেগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে 4টি। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব, যেটা ইংরেজি হচ্ছে ফনোলজি। যারা বিওপিতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এই যে ইংরেজি নামগুলো। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব বা মরফোলজি, এটা রাবিতে এসেছিল, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। যে শব্দতত্ত্বের আরেক নাম কি? হ্যাঁ অবশ্যই, বিএসসি নার্সিং এ আসবে। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম, ইংরেজি হচ্ছে সিনট্যাক্স, যেটা বিওপিতে এসেছিল। এরপর অর্থতত্ত্ব এবং বাগর্থতত্ত্ব, নবম যে সর্বশেষ সংস্করণ 21, সেই বইয়ে কিন্তু এটা আছে, বাগর্থতত্ত্ব, সিমেন্টিক্স। এবার দেখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো?
ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে, ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, এগুলো কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর হচ্ছে নত্যবিধান, সত্যবিধান, আর একটা গুরুত্বপূর্ণ এই সন্ধি, এটা মনে রাখবে। এরপর দেখো বাক্যতত্ত্ব বা পদক্রম, এটা মনে রাখার জন্য শর্টকাট একটা লাইন আছে, সে লাইনটা একটু প্রত্যেকে কমেন্টে লেখো। সেটা হচ্ছে বাবার এক উক্তিতেই, প্রত্যেকে এটা কমেন্টে লেখো, বাক্যতত্ত্ব বা পদক্রম কিভাবে মনে রাখবে? বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো, বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো, সেটা দেখো এই বয়াকার থেকে মনে রাখবা বাক্য, বয়াকার থেকে কি বাক্য। পরবর্তী বয়াকার থেকে বাক্য সংকোচন, এক থেকে এক কথায় প্রকাশ, উক্তি থেকে উক্তি পরিবর্তন, জ্যোতি থেকে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা ব্রাম চিহ্ন। আর এই কয়াকার থেকে মনে রাখবা কি কারক। এই কারক কিন্তু এখন যে সর্বশেষ সংস্করণ, সেটা কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ বাক্য ছাড়া কারক সম্ভব না। সেক্ষেত্রে এই কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, এটা মনে রাখবে। আরেকটা দেখো গুরুত্বপূর্ণ, এখানে যদি বলা হয় বাগধারা, বাগধারা কিন্তু আগে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় ছিল, এখন সেটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কেন? এই বাগধারা হচ্ছে অর্থ নিয়ে কাজ করে, কি সংক্রান্ত বা কি নিয়ে কাজ করে? বাগধারা হচ্ছে অর্থ নিয়ে কাজ করে, এই জন্য বাগধারা হবে কোন? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আরেকটা বিষয় মনে রাখবে, অর্থ যুক্ত থাকা মানে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। সেটা হতে পারে বিপরীতার্থ, শব্দার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, অর্থাৎ প্রত্যেকটা শেষে অর্থযুক্ত আছে, এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। আর এটা হচ্ছে বাবার এক উক্তিতে জ্যোতি কাঁদতে লাগলো, এই একটা বাক্যের মাধ্যমে খুব সহজে আমরা মনে রাখতে পারবো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো। বয়াকার থেকে বাক্য, তারপর বয়াকার থেকে বাক্য সংকোচন, এক থেকে এক কথায় প্রকাশ, উক্তি থেকে উক্তি পরিবর্তন, জ্যোতি থেকে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা ব্রাম চিহ্ন, আর কয়াকার থেকে হচ্ছে কারক। এগুলো বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়, যার ইংরেজি হচ্ছে সিনট্যাক্স, বিউপিতে এসেছিল। এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে কিনা আমাকে একটু জানাও। এবং আরেকবার বলে রাখছি আমি, বাগধারা হচ্ছে এখন অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়। বলো এখান থেকে কোশ্চেন আসলে পারবে কিনা। এরপর দেখো প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ, এই সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। 1734 সালে পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আসুমসাও সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে এবং কত সালে এবং কোন ভাষায়, সেটা। এটিতে কেবল রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আলোচিত হয়েছে। তারপর দেখো প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ কোনটি, এটা গুরুত্বপূর্ণ। সেটা দেখো, বাংলা ব্যাকরণের দ্বিতীয় গ্রন্থটি রচনা করেন ইংরেজ পণ্ডিত ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, ইংল্যান্ডের অধিবাসী। তিনি 1778 সালে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন, বাংলা ব্যাকরণ গ্রন্থ। এই গ্রন্থটি ইংরেজিতেও রচিত হলেও কিছু উদাহরণ বাংলা হরফে মুদ্রিত হয়, বাংলা টাইপ সহযোগে মুদ্রিত হয়। হ্যালেডের ব্যাকরণ গ্রন্থটিকে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থের স্বীকৃতি দেওয়া হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কোনটি, সেটা হবে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এবং তিনি কে রচনা করেন? এই যে ইংল্যান্ডের অধিবাসী ইংরেজ পণ্ডিত ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট। এরপর বাঙালি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ হচ্ছে কি, এই যে দেখো 1801 সালে উইলিয়াম কেরি, এটা পথিকৃত বলা হয়, মানে পথ প্রদর্শক, সর্বপ্রথম রাজা রামমোহন রায়। এটা গুরুত্বপূর্ণ যে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম রাজা রামমোহন রায় 1826 সালে ইংরেজ ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। তারপরে দেখো প্রাচীন ভারতের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিল? পাণিনি। পাণিনি বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী। সংস্কৃত বিখ্যাত কয়েকজন ব্যাকরণবিদ হচ্ছে পাণিনি, পতঞ্জলি এবং ক্যাতায়ন বা যাস্ক। এটা মনে রাখবে, পাণিনি এবং পতঞ্জলি, এই দুইটা মনে রাখবে। এবং অঞ্জলি শব্দের বানানে দেখো সবসময় কি বসে? রস্যিকার। যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই যে অঞ্জলি শব্দের বানানে কি হয়? রস্য ইকার হয়। এবার বলো এমসিকিউ, বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? একটু আগেই পড়ে এসেছি আমরা,
ইংরেজি, পর্তুগিজ, জার্মান নাকি ফরাসি? ঝটপট বলো কি হবে। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? ঝটপট জানাও। সঠিক উত্তর হবে পর্তুগিজ। এই যে একটু আগেই তো আমরা দেখে আসছি পর্তুগিজ ভাষায়। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? দেখো অনেকবার এই কোশ্চেনটি এসেছে। বিশেষভাবে বিশ্লেষণ নাকি বিভাজন, পর্যালোচনা নাকি বিয়োজন? বিয়োজন হবে না, পর্যালোচনা এটা হবে না। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি হবে একটু ঝটপট জানাও। দেখো সঠিক উত্তর কি হবে? বিশেষভাবে বিশ্লেষণ হবে। সঠিক উত্তর হবে এ। এরপর 3 নম্বর কোশ্চেনটি দেখো, এটা গুরুত্বপূর্ণ। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কি হবে? এখানে বলা হয়েছে অপ, এটা তো হবে না, অনজ, এটাও হবে না। তাহলে 4টা অপশনের মধ্যে 2টা আগে বাদ, আর বাকি থাকে হচ্ছে খগা। এবার বলো, এই যে এখানে দেখো খ নম্বরে কি আছে? বয়দীর্ঘী আছে, যেটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে কি? গ, বীজক আযোগ ক্রিজগণ, এবং এটা হচ্ছে ধাতু, ধাতু চিহ্ন, যেটা দ্বারা কাজ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ধাতু চিহ্ন ব্যবহার করি, এবং এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। সঠিক উত্তর হবে এখানে গ। মরিয়ম ইসলাম জানিয়েছে, ধন্যবাদ তোমাকে। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেছেন? বিদ্যাসাগর, রামমোহন রায় নাকি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেছে একটু ঝটপট জানাও। 4-এর সাজু জানিয়েছে খ, মেঘা জানিয়েছে 3-এর ডি, রামমোহন রায়। হ্যাঁ, আমরা একটু ঝটপট যাব, এটা সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। এরপর দেখো রূপতত্ত্বের অপর নাম কি? এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটি এসেছিল, রূপতত্ত্বের আরেক নাম কি, এবং যাকে ইংরেজিতে বলা হয় মরফোলজি। এর অপর নাম হচ্ছে কি বলতো? বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে কি? পদক্রম হবে, এই যে এখানে আছে দেখো। আর রূপতত্ত্বের আরেক নাম হবে কি? শব্দতত্ত্ব। সঠিক উত্তর হবে গ, শব্দতত্ত্ব হবে। আর রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব, আর বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। 6 নম্বর কোশ্চেনটি দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? এটা গুরুত্বপূর্ণ। এই যে দেখো বাংলা ব্যাকরণের প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে, সেটা জানতে চাওয়া হয়েছে। আর বাঙালিদের মধ্যে বললে সেটাও তোমাদেরকে জানতে হবে। ছয়ের ক, রাজা রামমোহন রায়। ন্যাথানিয়েল ব্রাসি হাইল্যান্ড, এটাও তো হবে না। এরপর দেখো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। বাকযন্ত্র, ধ্বনি, তারপরে বর্ণ প্রকরণ। বাকযন্ত্র কোনগুলো একটু ঝটপট জানাও তো। বাকযন্ত্র পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি বাকযন্ত্র নয়? সেক্ষেত্রে মনে রাখবে যে গলনালী থেকে নাক পর্যন্ত সামনে যেগুলো আছে অঙ্গ, সবগুলো কি হবে? বাকযন্ত্র হবে। পরীক্ষায় বিগত বছরে এসেছে নিচের কোনটি বাকযন্ত্র নয়? যেমন কণ্ঠ, গলনালী, তালু, জিহ্বা বা চোখ থাকতে পারে, বা মাথা বা চুল। এগুলো কিন্তু, এই যে চোখ, মাথা, চুল, এগুলো কিন্তু বাকযন্ত্রের অংশ নয়। এবার দেখো ফলা। তোমরা আমাকে জানাও যে ফলা কয়টি ও কি কি? ফলা কয়টি ও কি কি সেটা একটু জানাও। ফলা কয়টি ও কি কি ঝটপট জানাও। দেখো ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত। বাংলা বর্ণমালায় যে বর্ণ রয়েছে 50টি, তার মধ্যে হচ্ছে স্বরবর্ণ কতটি? 11টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার? এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই ফলা হচ্ছে কয়টি? 6টি। কয়টি ফলা? 6টি ফলা। এই 6টি ফলা খুব সহজে আমরা মনে রাখবো। মজার লবণ, প্রত্যেকে কমেন্টে লেখো মজার লবণ। তাহলে এখানে দেখো ম ফলা আছে, জ ফলা, র ফলা, ল, ব এবং ন ফলা।
এবং এটা বিউপিতে গত বছর এসেছে। এবং আরেকটি শব্দ প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি ফলাযুক্ত শব্দ, সেখানে সঠিক উত্তর ছিল এই যে ল, পল্লব ছিল। এরপর দেখো অক্ষর নির্ণয়, যদি বলা হয় একটা শব্দে যে মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে, সেক্ষেত্রে দেখো অক্ষর কিভাবে নির্ণয় করবা। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলা হয়। আমরা সাধারণত বাংলিশে চ্যাট করে থাকি। তাহলে দেখো মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে এটা কিভাবে নির্ণয় করব, বাংলিশে লিখব যে MODHU। আমরা জানি ইংরেজি বর্ণমালায় ভয়েল আছে কয়টি, 5টি। বাংলিশে লেখার পর যেই কয়টা ভয়েল থাকবে সেই কয়টা অক্ষর হবে। ব্যতিক্রম আছে, সেটা দেখাচ্ছি। তাহলে দেখো মধু লেখার পর এখানে দেখো বাংলিশে লেখার পর কয়টা ভয়েল আছে, 2টা ভয়েল আছে। তাহলে অক্ষর কয়টা হবে, 2টা। এরপর প্রেম, দেখো এটা হচ্ছে জাবিতে এসেছিল, প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে, ওই যে বাংলিশে লেখো PREM, দেখো তো কয়টা ভয়েল আছে, একটা ভয়েল। তাহলে অক্ষর কয়টা হবে, একটা হবে। এরপর আমাকে জানাও যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, ঝটপট জানাও। ব্যতিক্রম আছে, যেমন যদি বলা হয় বই শব্দটিতে কয়টি অক্ষর আছে, বই, তাহলে দেখো এটা আমরা বাংলিশে লিখবো, বুক লিখবো না, BOI লিখবো। লেখার পর এখানে যেই কয়টা ভয়েল হবে সেই কয়টা অক্ষর, কিন্তু পাশাপাশি যদি 2টা ভয়েল থাকে তাহলে একটাকে বাদ দিতে হবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। তাহলে এখানে কয়টা হবে, একটা হবে। এবং এই প্রশ্ন, এই অক্ষর থেকে আরেক ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে নিচের কোনটি একাক্ষর শব্দ, মানে এক অক্ষরের শব্দ। তাহলে দেখো বই, এখানে এক অক্ষর আছে। এরপর আমরা যদি লিখি জল, তাহলে দেখো এখানে কয়টা আছে, JOL, কয়টা আছে দেখো তো, একটা। তাহলে অক্ষর কয়টা হবে, একটা হবে। আর বিশ্ববিদ্যালয়তে কয়টি আছে, 5টি আছে। কয়টি আছে, 5টি। তাহলে এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলা হয়। আমরা যে চ্যাট করে থাকি বাংলিশে লেখার পর যে কয়টা ভাওয়েল থাকবে সেই কয়টা অক্ষর হবে। তাহলে দেখো মধু, এখানে কয়টা ভয়েল আছে, 2টা, অক্ষর হবে 2টা। প্রেম, এখানে দেখো ভয়েল আছে কয়টি, একটি, অক্ষর হবে কয়টি, একটি। আর পাশাপাশি যদি 2টা ভয়েল থাকে তাহলে একটাকে ধরতে হবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। এবং এই অক্ষর হচ্ছে 2 প্রকার। এই অক্ষর থেকেও জাবিতে কোশ্চেন এসেছে, রাবিতে কোশ্চেন এসেছে, এবং সেটা একটু দেখো, জাস্ট ধারণা নিয়ে রাখো। অক্ষর 2 প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর যাকে বলে ওপেন সিলেবল, আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর কাকে বলে, সেটা জাস্ট একটু ধারণাটা নিয়ে রাখো। স্বরান্ত বা মুক্ত অক্ষর কি, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, স্বরধ্বনি, তাকে বলা হয় স্বরান্ত বা মুক্তাক্ষর। যেমন এখানে দেখো চলো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, চ এবং লয় ওকার। তাহলে দেখো শেষে কি আছে, এখানে ও আছে, অর্থাৎ স্বর আছে, ওকার আছে। তাহলে যার শেষে, এই যে এখানে 2টো অক্ষরের প্রত্যেকটি শেষে কি আছে, স্বরধ্বনি। তাহলে ভাঙার পর 2টা অক্ষরের শেষে যদি স্বরধ্বনি থাকে তখন সেটা কি হবে, স্বরান্ত বা মুক্তাক্ষর হবে। কি হবে, ক্লিয়ার কিনা বলো, স্বরান্ত বা কি হবে, মুক্তাক্ষর হবে। তাহলে ভাই ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর কি, সেটা দেখো। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় না তাকে বলা হয় ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর। যেমন চল, এই শব্দটিতে চ আর কি আছে, ল, এর শেষে কিন্তু কোনো স্বর নাই। তাহলে দেখো এর শেষে স্বর নাই, স্বরধ্বনি উচ্চারিত হয়নি, এজন্য এটা কি হবে, ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর হবে। এই প্রত্যেকটার ব্যাখ্যা এই যে বিশদভাবে বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। এরপর দেখো মাত্রা, মাত্রা কাকে বলে, রেখা, দাগ ও কষিকে মাত্রা বলে। প্রশ্ন হতে পারে তোমাদের যে ভাই কষি কি, কষি হচ্ছে এই যে রেখা, আমরা দাগ দেই না, এই যে এই রেখার হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে কষি। তাহলে বাংলা বর্ণমালায় যে যে বর্ণের উপরে রেখা, দাগ ও কষি থাকে তাই হচ্ছে মাত্রা। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তোমরা আমাকে জানাও বাংলা বর্ণমালায় বর্ণমালা কয়টি, সেটা জানাও। বর্ণ হচ্ছে 50টি, এর মধ্যে স্বরবর্ণের সংখ্যা কতটি, 11টি, আর ব্যঞ্জন বর্ণ কতটি, 39টি। তোমরা আমাকে জানাবে যে বর্ণমালা কয়টি। তারপর দেখো এখানে 32টি যে হচ্ছে আছে পূর্ণমাত্রা। যদি বলা হয় বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা কয়টি, সেক্ষেত্রে মনে রাখবে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে অনেক সময় বলো যে এই ফ্যানের সুইচটা একটু অফ করে দে বা আমার এই কাজটা একটু করে দে। অনেক সময় ছোট ভাই বোন কথা শোনে না, তখন তুমি বলো তোমাকে এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। অর্থাৎ মনে রাখবা পূর্ণমাত্রা মানে এক চরের মামলা। কি মনে রাখবে, পূর্ণমাত্রা মানে মনে রাখবে এক চরের মামলা, অর্থাৎ এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত পড়ে যাবে। অর্থাৎ পূর্ণমাত্রা কতটি হবে, 32টি হবে।
এই পূর্ণমাত্রার মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে কতটি? 26টি। আর স্বরবর্ণ কয়টি আছে? 6টি। এরপর দেখো অর্ধমাত্রা। অর্ধমাত্রা এখানে হচ্ছে সংখ্যা হচ্ছে 8টি, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে 7টি, আর হচ্ছে অর্ধমাত্রার মধ্যে স্বরবর্ণ আছে একটি, সেটা হচ্ছে রি। সেটা কি? সেটা হচ্ছে রি। তারপর দেখো মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি, আর 4টি হচ্ছে কি? স্বরবর্ণ। এক চরের মামলা, সেটা হচ্ছে পূর্ণমাত্রা 32টি, আর বর্ণমালা হচ্ছে কয়টি? বকুল ফুল, অর্থাৎ একটি হবে। বর্ণমালা কয়টি হবে? একটি। আর বর্ণ হবে কয়টি? 50টি। এবার দেখো স্বরধ্বনি, এখান থেকে তোমাদের বেসিক থেকে কোশ্চেন আসে, সেজন্য এই অংশটি রাখা হয়েছে তোমাদের জন্য। আগেও পড়েছো, তারপর জাস্ট একবার দেখে রাখো। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু, মুখ ও গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে। যেমন উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুসারে, এটাও গুরুত্বপূর্ণ, যে আমরা উচ্চারণ করি সেখানে হচ্ছে কোনো কোনো স্বরধ্বনিগুলো সম্মুখ থেকে, সামনে থেকে উচ্চারিত হয়, পশ্চাৎ মানে পিছন থেকে, এবং মাঝ থেকে হয়। সেগুলো একটু আমরা চিত্র সহকারে দেখার চেষ্টা করব। এটা দেখো, এখানে বলা হয়েছে জীবের উচ্চতা উচ্চ আছে, উচ্চ মধ্য নিম্ন এবং নিম্ন মধ্য আছে। আর এখানে বলা হয়েছে সম্মুখ ওষ্ঠধর, ওষ্ঠ মানে ঠোঁট, প্রসূত। এই প্রসূত মনে রাখবা, একটু বিস্তৃত হবে। এই প্রসূত মানে কি মনে রাখবা? একটু বিস্তৃত হবে। একটু ঠোঁট আঁকার চেষ্টা করছি, দেখো লিপস্টিক দেওয়া আছে এখানে। এই ঠোঁটটা একটু বিস্তৃত হবে। আমরা যখন এই যে সম্মুখ ওষ্ঠধর প্রসূত বলা হয়েছে, তখন ঠোঁটটা কি হবে? একটু বিস্তৃত হবে, ফাঁকা হবে, চ্যাপ্টা হবে। যেমন আমরা যখন ই উচ্চারণ করব, ই, দেখো তোমরা একটু নিজেরা চেষ্টা করো। ই যখন উচ্চারণ করছো তখন একটু কি হচ্ছে? মুখটা চাপটা হচ্ছে, বা প্রসূত হচ্ছে, বা বিস্তৃত হচ্ছে। সেক্ষেত্রে এটা কি হবে? এই যে এটা কিন্তু 46তম বিসিএসে এসেছে, গত বছর তোমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং নার্সিং পরীক্ষায় গুরুত্বপূর্ণ এটা। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসেছিল শুরুতে যে সম্মুখ ওষ্ঠধর প্রসূত উচ্চ মধ্য জীবের উচ্চতা অনুসারে কোন বর্ণটি উচ্চারিত, তাহলে সেটা কি হবে? ই। তারপরে দেখো এ যখন উচ্চারণ করছো, নিজেরা একটু ট্রাই করো। তারপরে মুখটা একটু কি হবে? চ্যাপ্টা হবে, বিস্তৃত হবে, বা প্রসূত হবে। এটা হচ্ছে কি? যে উচ্চ সম্মুখ, সম্মুখ মানে তো সামনে, ওষ্ঠধর প্রসূত হবে। এরপর দেখো এই যে মধ্য বা কেন্দ্রীয় ওষ্ঠধর বিবৃত, এটা কি হবে? আ। এবং বিবৃত আমরা দেখে এসেছি, সংবৃত বিবৃত এখান থেকেও কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। এরপরে পশ্চাৎ মানে কি? পশ্চাৎ মানে হচ্ছে পিছনে, ওষ্ঠধর গোলাকৃত। যেই বর্ণগুলো উচ্চারণ করার ক্ষেত্রে মুখটা একটু গোলাকৃত হবে, যেমন উ, নিজেরা একটু চেষ্টা করো। তারপরে দেখো ও, মুখটা একটু গোল হবে। তাহলে দেখো এই পশ্চাৎ ওষ্ঠধর গোলাকৃত, পশ্চাৎ থেকে যেগুলো উচ্চারিত হয়, মানে পিছন থেকে যেগুলো, মানে আলজিভা কাছে আছে, সেগুলো হচ্ছে গোলাকৃত হবে। আর যেগুলো সামনে থেকে, সেগুলো কি হবে? একটু চাপটা হবে। আর এটা ঠোঁটটা কি হবে? গোল হবে। মনে করো এরকম একটা ঠোঁট আছে, গোল ঠোঁট, আর এটা হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের। তাহলে এটা কি হবে? ও, এবং আরেকটা হচ্ছে কি? অ। এবার দেখো দীর্ঘস্বর। দীর্ঘস্বর আছে হ্রস্বস্বর, মানে একটু কম। দীর্ঘস্বরটা দেখো, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় বেশি লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর। তাহলে দীর্ঘস্বর কয়টা? একটু কমেন্টে লেখো তো প্রত্যেকেই, যে দীর্ঘস্বর কয়টা। যদিও এখানে আছে, তারপরে লেখো। দীর্ঘস্বর হচ্ছে 7টি। একটা হচ্ছে আ, দীর্ঘ ই, দীর্ঘ, তারপর হচ্ছে এ, ওই, ও, ও। আর হ্রস্ব হচ্ছে 4টা। এই দুইটাই লিখবে। একটা হচ্ছে সময় বেশি লাগে, সেটা হচ্ছে দীর্ঘস্বর। একটা কম লাগে, সেটা হচ্ছে হ্রস্বস্বর। এবং হ্রস্বস্বর হচ্ছে 4টি, আর দীর্ঘস্বর হচ্ছে 7টি। এই দুইটা একটু কমেন্টে লেখো। আর দীর্ঘস্বর হচ্ছে 7টি হবে, এটা পরীক্ষায় আসে। আর হ্রস্বস্বর হবে কি? 4টি। এবং অনেকের সমস্যা হয়েছে অর্ধ স্বরধ্বনি, কমেন্টে ইনবক্সে জানিয়েছো, তাদের জন্য এই অংশটুকু। সেটা দেখো, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত না হয়ে আংশিকভাবে উচ্চারিত হবে, সেগুলো কি হবে? অর্ধ স্বরধ্বনি। যেমন আমরা একটা অর্ধ স্বরধ্বনি আছে 4টি। কয়টি? 4টি। আমরা যদি একটা শব্দ এখানে লিখি, চাই, এই শব্দটিতে দেখো চাই, আয়ের উচ্চারণ আয়ের উচ্চারণটা আমরা যতটুকু দীর্ঘ করে পড়তে পারছি, হ্রস্বয়ের উচ্চারণ ততটুকু দীর্ঘ করে পড়তে পারছি না আংশিকভাবে। এই যে আংশিকভাবে পড়তে পারছি, এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। যেমন চাই, আমরা এমন পড়ছি না চা ই, বা বই, আমরা যদি বই লিখি এখানে দেখো, তাহলে দেখো আমরা কখনো পড়ি না বই ই, এই যে টেনে পড়ি না, তাহলে আংশিক পড়ছি। এটা কি হবে? অর্ধ স্বরধ্বনি। এখানে দেখো উদাহরণ দেয়াই আছে।
যে লাউ শব্দটিতে দেখো, লাউ শব্দে দুটি স্বরধ্বনি আছে, একটা হচ্ছে কি লা, এখানে আ আছে, তাহলে আ কে যতটা আমরা দীর্ঘ করে পড়তে পারি, এই যে রস্যু আছে এটা কিন্তু আমরা দীর্ঘ করে পড়তে পারছি না, আংশিক পড়তে পারি, এই জন্য এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টি? চারটি। কয়টি? চারটি। এরপর দেখো ব্যঞ্জন ধ্বনিগুলো দেখো, গত বছরে এখান থেকে কোশ্চেন আসছে যে উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো, সেগুলো দেখো। যেমন যদি বলা হয় কণ্ঠবর্ণ কোনগুলো, এই যে ক খ গ ঘ ও, এটা কণ্ঠ। তারপরে দেখো এখানে আছে তালু বা তালব্য যদি বলা হয় তাহলে কি হবে সেটা? চ ছ বর্গীয় জ ইয়। আর মূর্ধা স্পষ্ট এটা কি হবে? ট ঠ ড ঢ মূর্ধন্য ধ্বনি। আর ওষ্ঠ মানে ঠোঁট, এটা হবে কি? প ফ ব ভ ম। ওষ্ঠ মানে ঠোঁট, অর্থাৎ দুই ঠোঁটের সাহায্যে, যেমন প ফ, তাহলে দুই ঠোঁটের সাহায্যে কিন্তু উচ্চারিত হচ্ছে, এটা কি হবে? ওষ্ঠ। আর দন্ত হচ্ছে কি? ত থ দ ধ দন্তান্ন। ত থ, কথা শোনা যাচ্ছে না, এখন কি ক্লিয়ার? এ প্রত্যেকে কমেন্ট করো তো, কথা কি শোনা যাচ্ছে না নাকি? এরপরে দেখো নাসিক্য। নাসিক্য হচ্ছে এই যে বর্গের যে 5টি বর্ণ আছে সেগুলো, যে ও, এবং গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এ ইউনিটে কিন্তু কোশ্চেনটা এসেছে যে ও এটা কিন্তু উম্ম হবে না, এর উচ্চারণ এসেছে ইও, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। তারপর আছে ইও, তারপরে মূর্ধন্য ন, দন্তান্ন এবং ম, এগুলোকে কি বলা হয়? নাসিক্য। এবং এদেরকে ইংরেজিতে করলে এন বর্ণ। আমরা যখন ইংরেজিতে, এবার এটা কিন্তু আবার জাবিতে এসেছে গত বছর, এই যে এন, এটা মনে রাখবে। যার হচ্ছে সমস্যা আছে তারা একটু বের হয়ে আবার যুক্ত হও, ক্লিয়ার হয়ে যাবে। এবার বলো, বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? ঝটপট জানাও। আমরা একটু আগে ছকের সাহায্যে দেখে এসেছি। একটা ছিল হচ্ছে সম্মুখ ওষ্ঠদ্বার, যেটা সম্মুখ বোঝাবে, সেক্ষেত্রে মুখটা একটু কি হবে? চ্যাপ্টা হবে। আর যেটা হচ্ছে পশ্চাৎ বোঝাবে, সেক্ষেত্রে মুখটা একটু গোলাকৃত হবে। সম্মুখে কি ছিল? ই ছিল, ই। তারপরে ছিল এ, তাহলে দেখো এখানে বলা হয়েছে বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম, তাহলে প্রথমে কে ছিল বলো তো? প্রথমে ছিল হচ্ছে রস্য ই ছিল। সি হবে সঠিক উত্তর। কি হবে? গ। কি হবে? গ হবে। এরপর বলো, বাংলা ভাষায় স্বরবর্ণ স্বরধ্বনির অনুপাত কত? অনুপাত জানতে চাওয়া হয়েছে, ঝটপট জানাও কি হবে? অনুপাত কত হবে একটু ঝটপট জানাও। স্বরবর্ণ কতটি? যে 50টি বর্ণ আছে তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, আর এই যে স্বরধ্বনি বলা হয়েছে সেটা হবে 7টি। তাহলে সঠিক উত্তর হবে খ, 11 মানে অনুপাত 7। 11 অনুপাত কত হবে? 7 হবে। যারা গ জানিয়েছে টিজে জান্নাত, সঠিক ঠিক করে নিও। 3 নম্বরটি দেখো, চন্দ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত রূপ? ঘর্ষণ বর্ণের, বর্গীয়, অনুনাসিক ধ্বনির, নাকি সর্বনাম? সর্বনাম তো হবেই না, তাহলে বাকি 3টা অপশন থেকে সঠিক উত্তর কি হবে বলো? ঝটপট জানো কি হবে? এখানে সঠিক উত্তর হবে কি? অনুনাসিক ধ্বনির হবে, অনুনাসিক ধ্বনির। এরপর দেখো আরেকটি কোশ্চেন এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি দ্বিস্বর ধ্বনির উদাহরণ? দ্বিস্বর মানে কি? এখানে দুইটা স্বর থাকবে, কি কি হবে বলো? কত হবেই না, এ হবে না। তারপরে দেখো এ গ এবং ঘ এর মধ্যে কোনটা হবে সেটা জানাও। গ এবং ঘ এর মধ্যে কোনটা হবে? আবিদা সুলতানা, সামিরা ইসলাম জানিয়েছে, নাজিনা ফেরদৌসি জানিয়েছে 3-এর গ। হ্যাঁ সঠিক উত্তর হবে 3-এর গ। ওইকে যদি আমরা ভাঙি তাহলে ও এবং রস্যই পাবো, আর ওকে কি হবে? ও এবং রস্য পাবো। তাহলে দেখো দুইটা স্বর আছে, এই জন্য এখানে বলা হয়েছে এটা কি স্বর? দ্বিস্বর বলা হয়েছে। দ্বিস্বর মানে দুইটা স্বরের সমন্বয়ে গঠিত। এবার বলো 5 নম্বরটি দেখো, অক্ষর থেকে এসেছে। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে বা সিলেবল বলা হয় বলো? প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে ঝটপট জানাও, দেখি কে আগে উত্তর করতে পারে।
ওই যে বাংলিশে লিখবো PREM, বাংলিশে লেখার পর দেখবো যে কয়টা ভাওয়েল আছে সেই কয়টা অক্ষর, তাহলে তো প্রেম, এখানে কয়টা ভাওয়েল আছে, একটি ভাওয়েল, অর্থাৎ অক্ষর কয়টি হবে, একটি হবে। কয়টি অক্ষর হবে, একটি অক্ষর হবে। তাহলে আমাকে আরেকটা জানাও তোমরা, বাবু, বাবু শব্দটিতে কয়টি অক্ষর আছে, বাবু শব্দটিতে কয়টি অক্ষর আছে একটু ঝটপট জানাও। আরো গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আছে, অভিধানে বর্ণনা করো, তোমাদের সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। যেখানে 0.20 জন্য গত বছরে একটা ছেলে রিটেনে 0.20 জন্য কিন্তু 25 ছিল, খুব সম্ভবত ফেল করেছে। সে যদি পাশ করতো তাহলে সে চতুর্থ হতো মেধা তালিকায়। এখানে সঠিক উত্তর কি হবে, বাবু শব্দটিতে আমরা বাংলিশে লিখি যে BABU, দেখো কয়টা ভয়েল আছে, দুইটা ভয়েল, তাহলে অক্ষর কয়টা হবে, দুইটা হবে। এরপর বলো 6 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে নিচের কোন গুচ্ছ দন্ত ধ্বনির উদাহরণ। আমরা একটু আগে দেখে এসেছি, দন্ত ধ্বনির উদাহরণ কি হবে বলো। কি হবে এটা, ত থ দ ধ দন্তান্ন হবে, ত থ দ ধ এবং দন্তান্ন হবে। নিচের কোনগুলো অঘোষ স্বল্পপ্রাণ, অল্প প্রাণ আছে এবং মহাপ্রাণ আছে, তাহলে বলো তো এটা কোন অল্প প্রাণ ধ্বনি কোনগুলো। অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি নির্ণয় করার জন্য তোমরা দেখবে যেটা হচ্ছে বাতাস বের হবে, অর্থাৎ একটা বর্ণ তুমি উচ্চারণ করবে, বাতাস যেটা বের হবে বেশি সেটা ধাক্কা লাগবে, সেটা হচ্ছে কি মহাপ্রাণ হবে, আর যেটা বাতাস কম বের হবে সেটা হচ্ছে কি অল্প প্রাণ। এবং এটা এইভাবে মনে রাখতে পারো যে হাতের কর অনুযায়ী এই যে প্রথম হাতের কর প্রথম যেটা থাকবে সেটা হবে কি অল্প প্রাণ, মাঝে যেটা থাকবে সেটা মহাপ্রাণ হবে। তাহলে যদি ক কোথায় আছে দেখো শুরুতে অর্থাৎ উপরে আছে, এটা হবে অল্প প্রাণ, খ হচ্ছে মাঝে বা ভিতরে, এটা মহাপ্রাণ হবে। তারপরে আবার গ দেখো কোথায়, এই যে ক খ গ, গ উপরে আছে, এটা কি হবে অল্প প্রাণ হবে। তাহলে এখানে বলা হয়েছে দেখো কোনগুলো অঘোষ অল্প প্রাণ, এই যে বর্গের প্রথম দুইটা অর্থাৎ ক খ গ, এরপর হতে পারে চ ছ বর্গীয় জ, এই যে বর্গের প্রথম দুইটাকে কি বলা হয় বলতো, এটাকে অঘোষ বলা হয়, কি বলা হয় অঘোষ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, ক চ ট ত প, ক চ ট ত প, এটা হচ্ছে অঘোষ। নিচের কোনগুলো অন্তস্থ বর্ণ, এবার জানাও নিচের কোনগুলো অন্তস্থ বর্ণ, একটু ঝটপট জানাও। নিচের কোনগুলো অন্তস্থ বর্ণ, প ফ ব ভ ম, এটা তো অষ্ট হবে। তারপরে এগুলো তো হচ্ছে শীষ হবে, তালবস্যা, তারপরে দন্তস্ব, তারপরে মূর্ধন্য ষ, আর এগুলো তো হচ্ছে নাসিক্যর মধ্যে যাবে। সঠিক উত্তর হবে কি অন্তর্জ র ল, এটা হবে। সঠিক উত্তর হবে 8 খ। এরপর 9 বলো, এটা একটু ব্যাখ্যামূলক। আকাশী শব্দের ধ্বনি গঠন কি হবে, অর্থাৎ এই শব্দটিকে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো, এখানে আ আছে, দ্বিতীয়তে আমরা কি দেখবো, এখানে ক আছে প্রথমত, এবং ক এর সঙ্গে কোন কার আছে, আকার আছে, সে আকারটা লিখবে। এরপরে দেখবো আমরা কি আছে, এখানে তালবস্য আছে, তালবস্যার সাথে এবং কি আছে দেখো তো, এখানে হ্রস্ব ইকার আছে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো, আগে হচ্ছে কার বসবে নাকি আগে বর্ণটি বসবে, কি বসবে বলো, আগে বর্ণটি বসবে তারপর হচ্ছে কার বসবে। ক হবে। এরপরে দেখো ভাষা, বাংলা ভাষা থেকে কিছু আমরা অংশটা রেখেছি, একটু এসএস দিয়ে রাখো। ভাষা থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এই স্লাইডের বাইরে থেকে আসবে না, এবং এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু বাংলা বিচিত্র বইটিতে। সেটা দেখো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়, ভাষা বলা হয়। এরপর দেখো দ্বিতীয় তথ্যটি, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত, দশম, কত দশম, এবং বাংলা ভাষীর জনগণ প্রায় 30 কোটি, কত 30, এটা মনে রাখবে 30। এবং আরেকটা প্রশ্ন আসে, বিগত বছরে এসেছে যে ভাষার পার্থক্য ঘটে কি কি ভেদে, সেটা হচ্ছে দেশ কাল ও পরিবেশ ভেদে, কি কি দেশ কাল আর কি পরিবেশ ভেদে। আর পৃথিবীতে কত হাজার, সেটা হচ্ছে 3500 ভাষা প্রচলিত আছে। আর মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে
এটা দেখো বাংলা ভাষার আদি ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। আমরা এখন যে বাংলা ভাষার কথা বলছি সুদীর্ঘ 5000 বছর পূর্বে এই বাংলা ভাষা ছিল না, তখন একটা আদি ভাষা বংশ ছিল, সে আদি ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। তারপরে দেখো ভাষার লিখন ব্যবস্থা 3 প্রকার, একটা হচ্ছে বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, আর একটা হচ্ছে ভাবাত্মক। এই ভাবাত্মক দ্বারা কাকে বুঝিয়েছে? ভাব, অর্থাৎ ভাব বা ইশারার মাধ্যমে আমরা যেটা প্রকাশ করে থাকি। আর মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি? ভাষা। এরপরে দেখো এখানে বলা হয়েছে উদ্ভব বা ইতিহাস, সেটা একটু দেখো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী প্রথম হচ্ছে আদি ভাষা বংশ ছিল, এরপর দুইটা শাখা আসে, একটা হচ্ছে কেন্তম, একটা হচ্ছে শতম। এই শতম এবং কেন্তম কিন্তু ভাষা ছিল না, শাখা ছিল। এরপর আর্য, ভারতীয়। এখান থেকে মনে রাখবে তোমরা এই যে মাগধী প্রাকৃত বা গৌড়ীয় প্রাকৃত কোনটি কার মতে এবং কত শতকে, এটা কিন্তু পরীক্ষা আসে, সেটা একটু দেখো। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন অংশ থেকে? সেটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে, এবং কত শতকে সেটা দেখো খ্রিস্টীয় 10ম শতাব্দীতে। এরপর দ্বিতীয় কোশ্চেনটি দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে এবং কত শতাব্দীতে? 7ম শতাব্দীতে। এটা গুরুত্বপূর্ণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে। কত শতাব্দীতে? 7ম। আর খুব সম্ভবত 15 মিনিট মতো থাকবো আমরা। এবার দেখো বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি, এবং বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, আর স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এখানে আমরা যেটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব, এটা এই যে বাংলা লিপি থেকে যদি কোনো কোশ্চেন আসে এর ভিতর থেকে আসবে। বাংলা লিপির জনক হচ্ছে চার্লস উইলকিন্স। প্রত্যেকে কমেন্টে লেখো বাংলা লিপির জনককে, প্রত্যেকে কমেন্টে এটা লেখো, বাংলা লিপির জনক কি হবে? চার্লস উইলকিন্স। নকশাকার, এটা দেখো ভারতীয় লিপির দুইটি রূপ আছে, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে কি খরষ্টি লিপি, একটা ব্রাহ্মী আর একটা কি খরষ্টি লিপি। এবং বাংলা লিপির খোদাইকারী কে ছিল? পঞ্চানন কর্মকার। পরীক্ষায় অনেকবার এসেছে বাংলা লিপির খোদাইকারী কে ছিল, এটা কি হবে? পঞ্চানন কর্মকার। ব্রাহ্মী লিপির 3টি রূপ, একটা হচ্ছে সারদা, একটা নাগর, একটা হচ্ছে কি কুটিল। আর এই কুটিল রীতি হতে বাংলা লিপি সৃষ্টি হয়েছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন কোন রীতি হতে বাংলা লিপি সৃষ্টি হয়েছে, তাহলে সেটা কি হবে? কুটিল হবে। কি হবে? কুটিল। আর বাংলা লিপির খোদাইকারী কে ছিল? পঞ্চানন কর্মকার। কে ছিল? পঞ্চানন কর্মকার। এবার বলো, আমরা হচ্ছে আজকে আবিধানিক বর্ণাক্রম এটা রেখে দিব, পরবর্তী একটা লেকচার আমরা পড়বো। তার আগে এমসিকিউ একটু বলো, কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? অপভ্রংশ বিষয়টা কি সেটা একটু দেখো। ভাষা যখন বিকৃত হয়ে যায়, ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন সেটার ভাষা থাকে না, তখন সেটা কি যায়? ভাষা বংশ হবে। ঠিক তেমনই ভাবে এই যে কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলো? গৌড়ীয় অপভ্রংশ নাকি মাগধী অপভ্রংশ? একটু ঝটপট জানাও। সঠিক উত্তর কি হবে? একটু ঝটপট জানাও। গৌড়ী অপভ্রংশ নাকি মাগধী? আর মহারাষ্ট্র এটা হবে না, তারপরে সৌরসেনী অপভ্রংশ এটাও হবে না। সঠিক উত্তর হবে গৌড়ী অপভ্রংশ। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেনটি, বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, আরেকটি ভাষা কি হবে? এই যে বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষা সৃষ্টি হয়েছিল, একটা হচ্ছে দেখো দুইটা না, এরপরে দেখো একটা বাংলা ছিল, একটা হচ্ছে উড়িয়া ছিল, আর একটা ছিল কি বলতো? এটা অসমিয়া, মানে আসামের ভাষা ছিল। কিসের ভাষা? আসামের ভাষা ছিল। সঠিক উত্তর কি হবে? 2 এর ক, আসাম। কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বা বাংলা ভাষার জন্ম ভাষা কোনটি? সংস্কৃত, পালি নাকি প্রাকৃত নাকি বঙ্গ কামরূপী? এটা বলো। আমরা শেষ দিকে চলে এসেছি, আর কয়েকটি কোশ্চেন আছে, আর হচ্ছে আবিধানিক বর্ণাক্রম আমরা লেকচার 2 বা 3 এর সঙ্গে আমরা আলোচনা করব, যেহেতু এটা গুরুত্বপূর্ণ আমরা শুরুতে আলোচনা করব। তাহলে দেখো বাংলা ভাষার জন্ম ভাষা হচ্ছে কি? বঙ্গ কামরূপী হবে। কি হবে? বঙ্গ কামরূপী হবে। বঙ্গ কামরূপী হবে 3 এর
এমডি আশরাফুজ্জামান সরকার বলেছে ভাই নামটা বলবেন, প্রাকৃত হবে না, এটা বঙ্গ কামরূপী হবে। আশরাফুজ্জামান, এবার বলো 4 নম্বর কোশ্চেনটি সঠিক উত্তর কি হবে? বাংলা ভাষার অন্তর্নিহিত শৃঙ্খলা হলো চলিত ভাষা, ভাষার ব্যঞ্জনা, প্রমিত উচ্চারণ নাকি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ? ব্যঞ্জনা। এই ধ্বনি হচ্ছে আমরা যেটা মুখে উচ্চারণ করি অর্থাৎ মৌখিক রূপ, আর বর্ণ হচ্ছে কি, বর্ণ হচ্ছে কি লৈখিক রূপ হবে। কি হবে? লৈখিক রূপ। যদি বলা হয় শব্দের ক্ষুদ্রতম অংশ কি, তাহলে শব্দকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা ধ্বনিও পাবো, বর্ণও পাবো। তাহলে কোনটাকে আগে উত্তর হিসেবে বেছে নিব? যেটা আগে সংগঠিত হয়। তোমার মন প্রচন্ড খারাপ, তুমি একটা গান লিখবে যে তুমি কার পোষা পাখি কাজল বর্ণ আঁখি। তাহলে দেখো দুইটা কাজের মধ্যে তুমি কি আগেই গান লেখা শুরু করবে নাকি আগে মুখে বলে নিবে? নিশ্চয়ই মুখে বলে নিবে। তাহলে যেটা আগে সংগঠিত হবে সেটা ক্ষুদ্রতম অংশ হবে। তাহলে দেখো এই যে মৌখিক রূপ হবে কি ধ্বনি, তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশ কি হবে? ধ্বনি হবে। কি হবে? ধ্বনি। এখানে সঠিক উত্তর হবে কি? 4-এর সঠিক উত্তর হবে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, ব্যঞ্জনা। 4-এর ক নাহিদ বলেছে। এবার 5 নম্বর বলো, বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। তাহলে দেখো গ এবং খ এই দুইটা বাদ, তাহলে ক এবং খ এর মধ্যে কোনটা হবে? ক এবং খ এর মধ্যে কোনটা হবে একটু ঝটপট জানাও। কি হবে? ব্রাহ্মী লিপি থেকে হবে। ব্রাহ্মী লিপি থেকে। ভাষা হলো কি? ভাষা কি বলতো? উচ্চারণের প্রতীক, ভাব প্রকাশের মাধ্যম নাকি কণ্ঠের উচ্চারণ? ভাষা হলো কি? ভাব প্রকাশের মাধ্যম হবে। ভাব প্রকাশের মাধ্যম। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কবে? আর 3 থেকে 4টা কোশ্চেন আছে, আমরা পরবর্তীতে আবিধানিক বর্ণাক্রম কোনো একটা পরবর্তী একটা লেকচারের সাথে আলোচনা করব। তোমরা আগে বলো যে বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কত সালে? 7-এর সঠিক উত্তর কি? 7। রাফি খান বলেছে 5-এর খ। আমরা 7-এ আছি এখন। 7-এর 1972 না 1987 হবে। সঠিক উত্তর কি হবে? 1987 সাল হবে। এরপরে বললো সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা দিয়ে আমরা শেষ করে দিব। বলো। সাতের 8-এর কি হবে? 8-এর খ হবে না। বিশেষ্য ও বিশেষণ হবে না তো? সর্বনাম, ক্রিয়া এবং সর্বনাম পদে পার্থক্য বেশি দেখা যায়। বর্ষা আক্তার, মরিয়ম ইসলাম জানিয়েছে ঘ। হ্যাঁ, উত্তর হয়েছে, সঠিক হয়েছে। এটা ক্রিয়া এবং সর্বনাম পদে হবে। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিল? বলো। মান ভাষারূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। এটা যদি বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্নের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি বা ছেদ চিহ্ন প্রচলন করেন 1847 সালে। এখানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হবে না। সঠিক উত্তর হবে কি? গ প্রমোদ চৌধুরী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা যে বাকি যে লেকচারটা অংশটুকু রয়েছে আবিধানিক বর্ণাক্রম, সে অংশটুকু আমরা লেকচার 2 বা 3-এর সঙ্গে আলোচনা করব।